দিনের আলো মুড়ছে গিয়ে আঁধার নামছে। জোহরা বেগম সন্ধ্যা বাতি দিতে ঘরে আসতেই লক্ষ্য করেন রাইসা জানলার কাছে বসে বাহির পানে তাকিয়ে আছে। মেয়েটাকে বিষণ্ণ লাগছে। হারিকেনের আগুন দিয়ে পুরো ঘর আলোকিত করেন। কেরোসিনের গন্ধ ছড়িয়ে পড়ল ঘরে। পাখির দল নিড়ে ফিরছে। জোহরা বেগম এসে কাঁধে হাত রাখতেই চমকে ওঠে রাইসা। আম্মা, কিছু কইবা? জোহরা বেগম মেয়ের বিষণ্ণ মুখের দিকে একবার তাকিয়ে আবারও তাকায় বাইরের দিকে। শুনশান নীরবতা। জোহরা বেগম কণ্ঠ কাঁধে নামিয়ে বলেন, আইস বাদে কাইল পরীক্ষা, বই না খুইলা বইসা রইছস কেন? আপার কথা স্মরণ আইছে আম্মা। আজ 15টা দিন আফার দেখা নাই। আচ্ছা আম্মা, আপা কি আর বাড়ি আইব না? পানসে হয়ে যায় জোহরা বেগমের মুখ। বাড়িটা কেমন তার কাছে শূন্য লাগে ইদানিং। মায়া বাপের ঘর সায়রা যে এক জটলা স্মৃতির রাইখা গেছে, এই স্মৃতি যে পুরো বাড়ি গ্রাস করে নিতেছে। কও না, আপা কবে আইব? জোহরা বেগম মলিন মুখে বললেন, নতুন বিয়া হইছে, সংসার সামলাইয়া সময় করে আইব এক সময়। সবে মাত্র 15 দিন হইছে। জোহরা বেগমের কথায় বেজায় বিরক্ত রাইসা। আম্মা যে তার আবারে পছন্দ করে না এটা তার অজানা নয়। পুরো অমাবস্যার রাতের মতো আধার নামে তার চেহারায়। আপা না আইলেই তো তোমার শান্তি লাগবো আম্মা। তাই তো কইতে পারো মাত্র 15 দিন। বেজায় চটে যায় জোহরা বেগম। ঘরের মায়া ঘরে না আইলে নাকি তার ভালো হইব। ইচ্ছে তো করছে এই মায়ারে কানের নিচে দুটো বসায় দিতে। তবে তা করলেন না তিনি। দাঁতে দাঁত চেপে শাসিয়ে বলেন, বেশি পাকনামি কথা কইবি না মাইয়া, বইলা দিলাম। তোর আপা ঘরে আয় কি আমারটা খাইব নাকি তার বাপেরটা খাইব? রাইসা বিরক্ত গলায় বলল, তাহলে আমার আবার যাওয়ার কতদিন হইল, তবু তুমি টোন কাটলা কেন আম্মা? বেশ করছি কাটছি, আরও কাটমু, তাতে তোর কি? আমার আবার কি হইব? আপা তোমার পেটের মায়া না হইলেও আমার বাপজানের রক্ত আম্মা। আমার বাপজানের রক্ত আমার শিরায় উপশিরায় আছে। তাই তোমার কষ্ট না লাগলেও আমার কষ্ট লাগে। ধৈর্য হার মানে জোহরা বেগমের। ক্ষিপ্ত মস্তিষ্কে ঠাঁটিয়ে এক চট ঠুকে দেয় রাইসার গালে। কুলাঙ্গারের সাওয়াল, এই দিন দেখার লাইগা তোরে কষ্টের টাকায় বিদ্যা নিতে পাঠায়? তোর স্কুলের গণ্ডিতে কি বাপ মায়ের লগে তর্ক শিখায়? বিদ্যা নিয়ে জ্ঞানী না হইয়া অসভ্য হইতেছ। তোর আপায় আমার মাইয়া না বইলা ওরে কম ভালোবাসি? ও আমার মাইয়া না হইলে তুইও আমার পেটের না। আমারে মারলা আম্মা? কাঁদছেন জহুরা বেগম। রায়সার আম্মা ডাক কানে আসতেই আরও খানিকটা শব্দ করে কাঁদেন তিনি। রায়সা দ্রুত গতিতে মাকে চাপটে ধরে বলে, আমার ভুল হইয়া গেছে আম্মা, আর এমন হইব না। তুমি কান্দো না আম্মা, দয়া কইরা কান্দো না। জহুরা বেগম দুহাতে মেয়েকে জড়িয়ে নেয়। ব্যর্থ এক নারীর মতো কিছু সময় হু হু করে কান্না করে। হঠাৎ রায়সাকে ছেড়ে দুহাত মুখের সামনে ধরে বলেন, সোনাই আমার মাইয়া, আমার বাচ্চা, আমি তার মা। তবে আমি ব্যর্থ মা। আমি ব্যর্থ। আমি খারাপ। আমি আমার ফুলরে বাঁচাইতে খারাপ। আমার ছোট এক পরীরে বাঁচাইতে আমি খারাপ। আমার বোনের আমানত রক্ষার্থে আমি খারাপ। আমি খারাপ, ভীষণ খারাপ। ধীরে ধীরে মাকে ছেড়ে বসে রাইসা। আমা কি কইল? কোনো বুবুর আমানত মানে কি? হাতের উল্টো পৃষ্ঠে সে চোখের পানি মুছে বলল, আম্মা, খানিক আগে কি কইলা তুমি? আহাজারি থেমে যায় জহুরা বেগমের। চোখ ছোট ছোট করে নেন তিনি। কও না আম্মা, কিসের আমানত? বড় মা কি তোমার বুবু আছিল আম্মা? ফ্যাকাশে হয়ে যায় জহুরা বেগমের মুখ। দ্রুত গতিতে মুখ চেপে ধরে রায়সার। কারো উপস্থিতি নজরে নেন তিনি। রায়সা চমকিত হয়। তার আম্মা কি কিছু নিয়ে ভীত? ভেবে চলেছে সে। জহুরা বেগম কারো উপস্থিতি টের পেয়ে হিস হিসিয়ে বলে, যা শুনছুস পানির লগে হজম করবি। এই কথা জানলে মহাপ্লাবন হইব। সাবধান। কথা শেষ করে দ্রুত স্থান ত্যাগ করতে চায়। তিনি যে পালালেন, ব্যাপারটা বেশ বুঝল রাইসা। কিশোরী মনে প্রশ্ন জেগে উঠেছে, বড় মা কি তবে আমার বোন লাগে? আম্মা কথা গোপন করলো কেন? বিড়বিড় করে সে। মনে হাজারখানিক প্রশ্নের জটলা। উত্তর মিলবে কি করে? রাতের 9টা। বিছানায় কাঁথা গায়ে জড়িয়ে জড়সড় হয়ে শুয়ে আছে ইফরা। গায়ে জ্বর উঠেছে। কেমন যেন হঠাৎ করে হয়েছে সব। সন্ধ্যার দিকে ম্যাচ ম্যাচ করছিল শরীরটা। কয়েক ঘন্টা যেতেই ধুমসে জ্বর ওঠে। আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, তাই এমনটা। আরাধ্যের ফিরবার সময় হয়েছে হয়তো। যদিও এই লোকটার কোনো সময় জ্ঞান ঠিক নেই, তবুও জ্বর শরীরটা টেনে টেনে উঠে বসে ইফরা। মাথা ঝিমাচ্ছে। দুর্বল অনুভব হচ্ছে। ব্যথাতুর শরীরে একটা বালিশ টেনে আধশোয়া হয়ে বসে। এক হাতে পায়ের কাঁথা গলা অব্দি টেনে কাঁচুমাচু হয়ে বসেছে। শীতে শরীর কাঁপছে। এর মাঝে ঘটে এক বিপত্তি। হঠাৎ বিদ্যুৎ গিয়ে পুরো ঘর অন্ধকার হয়ে যায়। গ্রামে নতুন নয়, তবে বাড়ির পরিচিতি নতুন। অন্ধকার ঘরে এখন কি করবে ভাবতে গিয়ে এক ভাঙা গলা কানে আসে, বৌরানী। ইফরা দরজার দিকে তাকিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। পুরো ঘর শান্ত। আবারও ভেসে আসে একই গলা,
বৌরানী, দরজা খুলুন। ডাক্তার চিনে ফেলে ইফরা। কুলসুমের মায়ের গলা। ধীর পায়ে বিছানা ছেড়ে এগিয়ে যায় দরজার কাছে। দরজা খুলতে মোমবাতি হাতে দাঁড়িয়ে আছে কুলসুমের মা। আলোখান লইয়াছেন বৌরানী, এলাকার ট্রান্সমিটারে আগুন ধরছে, আজ আর বিদ্যুৎ আইব না। ছোট নবাব ফিরেছেন? কুলসুমের মা মোমবাতি ইফরার দিকে এগিয়ে দিয়ে বলল। আহে নাই বৌরানী, এমনিতে ছোট নবাব মেলা রাত কইটা বাড়ি ফিরে, কোন দিন তো ফিরেই না। দৌড় টায়না দিয়া শুইয়া যান বৌরানী। কুলসুমের মা চলে যেতে নেয়, তবে ইফরা থামিয়ে বলে, ছোট নবাবের খাবারটা ঘরে দিয়ে যান চাচি, আজ আর নিচে যাব না। কুলসুমের মা মাথা নাড়িয়ে সায় জানায়। মোমবাতি হাতে ঘরের মাঝে এসে দাঁড়ায় ইফরা। এদিক ওদিক তাকিয়ে হাতে থাকা মোমবাতি রাখে কাঠের ভ্যানটির ওপরে। ঘরে মৃদু আলো, মোমবাতির ভিতরে সলতে জ্বলছে, আশেপাশে হতে মোম গলছে। ইফরা দাঁড়িয়ে থেকে জ্বলন দেখে। দমকা এক হাওয়ায় নড়ে ওঠে ব্যালকনির পর্দা। ঠিক তখনই ভারী কিছু পড়ার শব্দে চমকে ওঠে মেয়েটা। ঘাড় কাত করে উল্টো তাকাতে এক অবয়ব নজরে আসে। ইফরা শুষ্ক ঢোক গিলে বলে, কে? অবয়বটি ধীরে ধীরে আরো নিকটে আসছে। কিছুটা ভয়ে কেঁপে ওঠে মেয়েটা। কাঁপা কাঁপা গলায় আবার বলে, কে কে? উত্তর আসে না। আবারও মোম হাতে তুলে নেবে, এমন সময় পেছন হতে কেউ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় তাকে। বাঁধন ঠিক এতটাই তীব্র যেন শরীরের হাড় ভেঙে যাবার উপক্রম। ছটফট করে ইফরা। হাতের মোম মেঝেতে পড়ে নিভে গিয়েছে। নিজেকে ছাড়াতে ছটফট শুরু করতেই শীতল ঠোঁটের স্পর্শ লাগে তার পিঠের উন্মুক্ত অংশে। ঘৃণার আগে চেঁচিয়ে ওঠে সে, কে আপনি? কোন সাহসে ছুঁয়েছেন আমাকে? এবারেও উত্তর আসে না কোনো। ইফরা বেজায় বিরক্ত। মোচড়ামুচড়ি করে শক্তি খাটাতে থাকছে। দ্বিতীয়বারের মতো অবয়বটি নাক ঘষে তার পিঠে। লম্বা শ্বাসে শুকে নেয় শরীরের ঘ্রাণ। ইফরা প্রতিরোধ করতে নেবে তার আগেই তাকে ছেড়ে অবয়ব ছুটে বেরিয়ে যায়। মোমের আলো নিভেছে। অন্ধকারের গতিবিধি ঠিক জানা যায় না। এমন সময় ভেজানো দরজা খট করে খুলে যায়। ফোনে সাদা আলোয় আরাধ্যর মুখ নজরে আসতেই ভীত ইফরা ছুটে গিয়ে জড়িয়ে ধরে তাকে। মাত্রই দরজার কাছে এসে দাঁড়িয়েছে আরাধ্য। হাতে গায়ের জড়ানো কালো গেঞ্জি ধরা। ঘামাত্ম গুদাম শরীরের বুকের ওপর কিছু অস্তিত্ব পেতেই থমকে যায় সে। হাত রাখে ইফরার মাথায়। শরীরটা অসম্ভব কাঁপছে মেয়েটার। জড়সড় হয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছে আরাধ্যের বুকে। আরাধ্য লম্বায় 5 ফিট 8। ইফরা কতই বা হবে? খুব জোর 5 ফিট 1। বুকে পড়তেই মাথা ঠেকে যায় ঠিক আরাধ্যের বুকে। ধুকপুকানি বাড়ে। ব্লাড চলাচল অগণিত। নড়ে চড়ে ওঠে ইফরা। পারে তো আরাধ্যের বুকে ঢুকে যায়। আরাধ্য হাতের গেঞ্জি মাটিতে ফেলে এক হাতে মোবাইল চেপে অন্য হাত ইফরার মাথায় ছুঁয়ে রেখে ডাকে, রক্ত কমলিনী। ভীষণ কাঁপছে ইফরা। ব্যাপারটা আমলে এলো না আরাধ্যর। ঘটেছে কি? বোঝে না সে। ইফরার গলা কাঁপছে। তীর তীর করছে ঠোঁট। আরাধ্য তাকে স্বাভাবিক করতে বলল, ভয় পেয়েছ? নড়াচড়া করছে না মেয়েটা। তবে ভয়ের কথা কানে আসতে আরো জোরে খামছে ধরে আরাধ্যের পিঠের মাংস। নখ টেপেছে হয়তো। আরাধ্য বিন্দুমাত্র নড়ল না। ডান হাতে ফোনের ফ্লাশ তুলে ঘরে একবার নজর বুলালো। মোম মাটিতে পড়ে নিভে আছে। তেমন সন্দেহভাজক কিছু নজর এলো না। আরাধ্য দম নিল। হাতের ফোন মুখে চেপে ধরে পাঁচা কোলা করে তুলে নিল ইফরাকে। আজ মেয়েটা প্রতিরোধ করছে না, কাঁদছে। উফ, এই মেয়ের চোখের পানি ভীষণ পোড়ায় আরাধ্যকে। বিছানার কাছে এগিয়ে এসে শুইয়ে দেয় ইফরাকে। কপালের বাচ্চা চুলগুলোকে সরিয়ে দিতে গেলে বোঝে তাপমাত্রা অস্বাভাবিক। ব্যতিব্যস্ত হয়ে ওঠে আরাধ্য। দ্রুত কপালে, গালে, গলায় হাত ছুঁয়ে বলল, ওরে এত গরম কেন? ইফরার ঠোঁট অসম্ভব কাঁপছে। আরাধ্য তার গালে হাত রেখে ডাকে, ইফরা, এই মেয়ে, কখন হলো এসব? জ্বর বাঁধালে কি করে? দয়া করুন, মেরে ফেলুন আমাকে। ইফরা বিড়বিড় করে। আরাধ্য কিছুটা ঝুঁকে গিয়ে শুনতে চায় সে কথা, তবে কানে আসে না। মাত্রাধিক জ্বর বাড়ছে। বিছানা ছেড়ে গোসলখানার দিকে এগিয়ে যায় আরাধ্য। চোখে মুখে পানির ঝাপটা মারে। আয়নায় প্রতিবিম্ব পড়ছে। ডান ভ্রুর কাছে লাল কিছু একটা লেগে রয়েছে। আরাধ্য তাকায় আয়নার দিকে। শান্ত মুখে এক পৈশাচিক চাপ, বাঁকা হাসি। ভীষণ ভয়ঙ্কর লাগছে মুহূর্তটাকে। পাশ হতে সাবান হাতে তুলে ঘষতে থাকে। হাত ধোয়া হতেই উল্টে পাল্টে দেখে। আজ চোখ কিছু বলছে। ওই যে বিছানায় শুয়ে থাকা তার বোকা মানবীর নজরে যদি এই হাসি পড়ত, তবে তার রহস্য খুঁজতে ঘৃণা জন্মাত। তখন কি এই লোকটা তা মেনে নিত? খুব নিত। ভালোবাসা হজমের থেকে ঘৃণার পাত্র হওয়া অনেক সহজ। এটা এক রক্তের গীত বলা তৈরি হওয়ার কথা। এক বালতি পানি হাতে ঘরে এলো। বিছানার কাছে ওটাকে রেখে এগিয়ে যায় মাটিতে পড়ে থাকা মোমবাতিটির কাছে। মাটি থেকে ওটাকে তুলে আবারও আগুন দেয় তাতে। আলমারি থেকে পাতলা একটা কাপড় নিয়ে আসে ইফরার কাছে। আরাধ্য মেয়েটাকে ধরে কিছুটা সরিয়ে শুইয়ে দেয়। বালতি হতে পানি ঢালছে তার মাথায়। বেশ কিছু সময় পানি ঢালার পর
তোয়ালে হাতে মুছে দেয় মাথাটা। ইফরার ব্লাউজের উপরিভাগ ভিজে উঠেছে। আরাধ্য একবার তাকালো সেদিকে। ঠোঁটের ফাঁক গড়িয়ে একটা চসূচক শব্দ বেরিয়ে এলো তার। শুকনো কাপড়ে ইফরার গলার পাশ মুছে আরাধ্য এগিয়ে যায় ব্যালকানির দিকে। সিগারেট জ্বালালো। আকাশটা নিকষ কালো। চাঁদ নেই, তারার দেখাও মিলছে কম। আরাধ্য সিগারেট একটা লম্বা টান দিয়ে মুখ ভর্তি ধোঁয়া ছড়ে আকাশ পানে। দূরের ঘরটায় আলো জ্বলছে। সেদিকে কিছু সময় তাকিয়ে থেকে সিগারেট শেষ না করেই ঘরে ফেরে। ইফরার চোখের কোণায় হালকা পানি। আরাধ্য তাকায়, মাথার চুলগুলো একবার টেনে বলে, তোমার এই পুরুষ নারী লোভী নয়, কোনো কালে ছিল না। তবে তোমার কাছে এলে পুরুষত্ব ফিকে মেয়ে। আজ ইফরা আরাধ্যের কথায় উত্তর করল না। যদিও সবসময় চুপ থাকে, যখন মুখ খোলে 2-3টে তিতা কথা শুনিয়ে ছাড়ে। আরাধ্য বিছানায় ওঠে। জ্বর কমছে কিনা দেখে নিয়ে দুহাতে জড়িয়ে ধরে ইফরাকে। উদাম শীতল শরীরে গরম নিঃশ্বাস কামনা জাগিয়ে তুলছে। সেদিকে খুব একটা পাত্তা দেয় না। 2-1বার বউয়ের চুলের ফাঁকে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। দিনটা শুক্রবার। বেশ বেলা করে ঘুম থেকে ওঠে ইফরা। জ্বর নেমেছে। শরীরে এক অসম্ভব ব্যথা অনুভব হচ্ছে। আবহাওয়া তীব্র প্রখর। গ্রীষ্মকালীন আবহাওয়ার ছোঁয়া। আরাধ্য ব্রাশ হাতে ছাদের এদিক ওদিক কিছু সময় হেঁটে ঘরে আসে। ইফরা ব্যালকনিতে দাঁড়িয়ে। আরাধ্য সেদিকে একবার উঁকি মেরে ঢুকে যায় ফ্রেশ হতে। মিনিট 5 পর বেরিয়ে আসে। চোখে মুখে পানি দেয়। বিছানার কোণ হতে তোয়ালে তুলে এগিয়ে যায় ব্যালকনিতে। ইফরা আনমনে রয়েছে। জ্বর কমেছে? আরাধ্যের কথা কানে গেছে কিনা ঠিক বোঝা যায় না। মেয়েটা এক মনে তাকিয়ে বাগানের গাছগুলো দেখছে। আরাধ্য ইফরার নজর সয়ে একবার তাকিয়ে বলে, ব্যারামের শরীরে আমি ছুঁয়ে দিলে সহ্য হবে তো? নজর ঘুরে ইফরা। শান্ত চোখে তাকিয়ে থাকে লোকটার দিকে। আরাধ্য হেসে বলল, ভং ধরেছ কেন? রাতে কোথায় ছিলেন? কি করেছেন? খুন করে ফিরেছেন না মারামারি করেছেন? আরাধ্য ঠোঁট উল্টিয়ে সব প্রশ্ন শুনে বলল, দম নাও, এবার তো হার্ট ব্লক হবে। উত্তর করুন। কিছু করিনি, কাজ ছিল। মিথ্যা ওড়াচ্ছেন। কিছু সময় ভাবার মতো করে গাঢ় হয়ে রইল আরাধ্য। ঠিক বলেছি কি না? বড্ড বুলি ফুটেছে তোমার মুখে। কঠিন হয় ইফরার কণ্ঠ। প্রসঙ্গ পাল্টাচ্ছেন? আরাধ্য পুরো দমে অগ্রাহ্য করে মেয়েটার প্রশ্ন। হাতের তোয়ালে কাঁধে রেখে ঘরে ঢুকে যায়। দাঁতে দাঁত চেপে চোখ বুঝে নিল ইফরা। আরাধ্য ঘরে এসে সিগারেট ঠোঁটে চেপে লাইট খুঁজে চলেছে। এদিক ওদিক খুঁজে কোথাও না পেয়ে গলা ছাড়ে। ইফরা! ইফরা ঘরে আসতে আরাধ্য কপাল উঁচিয়ে বলল, ম্যাচ কাঠি সরিয়েছ কেন? ছুঁয়েই দেখিনি। আরাধ্য অকপটে হাসে। মিথ্যে বলছো? প্রয়োজন মনে করছি না। মানে না আরাধ্য। জোরপূর্বক হাত বাড়িয়ে চাইল। ওটা দাও। নেই। চাহিদা কি? চমৎকার হাসল ইফরা। ফন্দি কাজে দিয়েছে। ঠোঁট কামড়ে একবার ঢোক গিলে বলল, বাড়ি যাব, একটু নিয়ে যাবেন? আরাধ্য সিগারেট আঙুলে চেপে বিছানায় বসে। এই যে শুরু হইল চা পাওয়া। মরণ জ্বালা। স্ত্রীর চাহিদা পূরণ স্বামীর ধর্ম। হ্যাঁ, ধর্ম? শোনো মেয়ে, নারী ততক্ষণ সুন্দর যতক্ষণ এদের দাবি নাই। না হলে এই চেংড়ির দল দাবাইতে দাবাইতে শহীদ বানাই ছেড়ে দেয়। রসিকতা মোটেও ভালো লাগে না ইফরার। মুখটায় বিরক্তির ছাপ। আরাধ্য ডাকল, ইরা। নতুন এক নাম। ইফরা অবাক। নতুন এক নাম। ইফরা অবাক হলো। এত সময় খেয়ালে না নিলেও এখন হয়েছে। আরাধ্য আবার বলে, এদিকে এসো, জলদি। এগিয়ে এসে দাঁড়ালো ইফরা। আরাধ্য হ্যাঁচকা টানে কোলের ওপর বসিয়ে নিল তাকে। পেঁচানো চুলগুলো খুলে যেতেই গভীর এক নিঃশ্বাস টেনে মুখ ডুবালো তাতে। কবে যেতে চাইছ? আরাধ্য এলোমেলো চুলে নাক ঘষে। ইফরা অত্যাচার সহ্য করে বলে, আজ বিকেলে। মুখ তুলে চায় আরাধ্য। ডানে বামে একবার চোখ ঘুরিয়ে কিছু একটা ভেবে নেয়। আজ নয়, পরে যাবে কোন? কবে? আবার ঘ্রাণ শোকে আরাধ্য। মেয়ের ঘন কালো কেশ হতে মিষ্টি এক সুবাস নির্গত হয়। বড় নিঃশ্বাসে আরো দুবার টেনে বলে, চুলে কি মেখেছ? কথা পাল্টাবেন না দয়া করে। কাল যেও। অস্থির মন একটু শান্ত হলো বুঝি ইফরার। কিছু সময় অন্যমনস্ক হতেই সুযোগ লুফে নেয় আরাধ্য। ইফরার কাঁধে চুল সরিয়ে চুমু এঁকে দেয় তাতে। আরাধ্যের নমনীয় ছোঁয়ায় শরীরের লোম দাঁড়িয়ে ওঠে ইফরার। মনে এক শীতল হাওয়া বয়ে যায়। আরাধ্য মুখ তুলে হাসকি সুরে বলল, রাতে কি হয়েছিল রক্তকমলিনী? ভয় পেয়েছিলে? রাতের কথা মনে হতেই বুক কেঁপে ওঠে। আরাধ্যকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, আপনি খাবেন না? অনুসন্ধানী চোখ আরাধ্যের। আর্মিতে কয়েক মাস গোয়েন্দা কোর্স করেছিল।
এ চোখের দৃষ্টি বলছে মেয়েটা ভয় পাচ্ছে। আরাধ্য হাসে, বাম গালে টোল ফুটেছে, সুন্দর হাসি। ইফরা বিরক্ত হয়, ভ্যানিটি ড্রয়ার হতে লাইটার এনে বাড়িয়ে দেয়। আরাধ্য ঠোঁটে সিগারেট চেপে বলে ওঠে, ধরিয়ে দাও। ছি। উচ্চস্বরে হেসে ওঠে আরাধ্য, লাইটার হাতে নিয়ে সিগারেটে আগুন দিয়ে বলে, টানবে নাকি? দেব? দেই? লজ্জা করছে না আপনার এসব বলতে? সিগারেট ফুঁকিয়ে আঙুলে চেপে ধরে একটু ঘুরে নেয় আরাধ্য, মুখ ভর্তি ধোঁয়া ফুঁতে উড়িয়ে ছাড়ে। বেলা গড়িয়ে দুপুরের কাছাকাছি। গ্রামে শোকের ছায়া। ভিড় জমেছে মাতব্বর বাড়ির উঠানে। একটা সাদা লুঙ্গি ও তার উপরে গেঞ্জি পরনে মাটিতে বসে আছে মাতব্বর। নূরজান হাজারি করছে, এক টুকরো সাদা কাপড়ে পেঁচানো একটা মুন্ডু রাখা সামনে। জনে জনে মানুষ আসছে কাটা মুন্ডু দেখতে। মাতব্বর ঠায় বসা, মুখে নেই কথা, চোখ জোড়া লাল। বাপের চোখের সামনে ছেলের কাটা মুন্ডু পড়ে রয়েছে, জনে জনে কানাকানি করছে কিছু একটা। রায়সা এসেছে মায়ের সঙ্গে দেখতে। তার মুখে নেই ভয়ের ছাপ, চোখে মুখে অদ্ভুত এক তৃপ্তি, ভয়ঙ্কর প্রশান্তি। দুনিয়ার বুক হতে এক জানোয়ার বিদায় নিয়েছে ভাবতেই শুক্রিয়া করছে। তবে ব্যথিত হয় নূরজাহানের কষ্টে। মায়ের মন। জোহরা বেগম এগিয়ে গিয়ে দাঁড়াতে চেঁচিয়ে ওঠেন নূরজাহান, ও জহুরা, জহুরা, জহুরা রে, আমার মানিক নাই। কেডা আমার মানিক রে কাহিরা নিল? কেডা আমার বুক খালি করলো? আল্লাহ, ওরে আল্লাহ, এত নিষ্ঠুর কেন তুমি? আল্লাহ, জানোয়ারের দল আমার মানিকের দেহ কি করছে? ও জহুরা। জহুরা বেগম হু হু করে কাঁদছেন। রায়সার কান্না পায় না। এত আহাজারি যেন মনে ধরে না তার। কিছু সময়ের মধ্যে পুলিশ আসে, সকলকে কিছুটা দূরে যেতে বলে। সিল করে দেয় জায়গাটা, তাদের তদন্তের সুবিধার্থে। কানে ফোন, চোখে কালো চশমা, পরনে সাদা শার্ট, কালো প্যান্ট পরা, ফর্সা গড়নের কাব্যের চেহারায় চোখ আটকে যায় রায়সার। লোকটা মাত্রাধিক সুন্দর। কাটা মুন্ডোর একদম কাছে এসে ফোন নামায় কাব্য। চোখের কালো চশমা খুলে সকলের দিকে একবার তাকিয়ে গ্লাভস হাতে মুন্ডু নেড়েচেড়ে দেখে মাতব্বরের কাছে এসে দাঁড়ায়। মাতব্বর ঠায় বসা। কাব্য বলল, শরীফ জোয়ারদার। মাতব্বর দৃষ্টি উঁচিয়ে তাকালেন। কাব্য ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করে নেয়। আপাতত আমরা শামিউল জোয়ারদার চয়নের লাশ মুন্ডু নিয়ে যাচ্ছি। অবশ্যই সময় করে থানায় আসবেন। মাতব্বর কথা বলে না। কাব্য বোঝে লোকটা শোকাহত। সে কথা না বাড়িয়ে লাশের অংশবিশেষ গাড়িতে তুলতে বলে। বেলা 2টা নাগাদ বাড়িতে পুলিশ এসেছে। চেয়ারম্যান ব্যস্ত হয়ে কথা বলছেন। রুনুর মা এসে 2 কাপ চা দিয়ে যায়। চেয়ারম্যান টেবিল হতে 1 কাপ চা কাব্যের দিকে এগিয়ে দিয়ে অপর কাপ তুলে নিলেন নিজের হাতে। আরও তো বেরিয়েছে বলতে তাকে জোর করে জুম্মার নামাজে পাঠানো হয়েছে। যেতে চাইছিল না। তার ভাষ্য মধ্যে সপ্তাহে 6 দিন আকাম করে একদিন মসজিদে গেলে নাকি মসজিদ তাকে নিয়ে খিল্লি ওড়াবে। ইফরা শোনে না এসব জ্ঞান। একটু জেদ ধরল, আরাধ্য মানল। ভুল জায়গায় জেদ খাটবে না তার। বেজায় ক্ষিপ্ত হবে তার ঘরণী। এই মেয়েদের হুটহাট রেগে যাওয়ার একটা ব্যারাম আছে। কাব্য চাতে এক লম্বা চুমুক দিয়ে বলল, আপনার খাস লোকের ছেলে খালাস হয়ে গেল, তবে আপনার ছায়াও দেখা মেলেনি। কাহিনী কি চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান হাতে চায়ের কাপ ঘুরিয়ে বলল, প্রায় 46 জন লোক আমার কাছে খাটে, তাই বলে কি সবার খোঁজ নেওয়া আমার কাম্য অফিসার? আসলে তা ঠিক নয়, তবে কর্মচারীর কর্মের সাথে খানিক খোঁজখবর রাখাটাও আপনার দায়িত্ব নয় কি? তাহলে ঘরে বউ আর পরনারী দুটোই সামাল দিতে বলছেন মানে? কাব্য চমকিত হলো। চেয়ারম্যান তার দিকে একটু ঝুঁকে এলো। আমি মালিক, আমার কাজ দরকার, কারো ঘরের খবর নয়। দুজনের মাঝে নীরবতা চলছে। আর্দ্র সদর দরজা দিয়ে ঢুকছে, সাথে রেজা। আর্দ্র রেজার কাঁধে হাত রেখে দুলে দুলে গান গাইছে। প্যান্টে তালি বড়া পকেট খালি, চুলকে দিলে সালা মুখে গালি। আরাধ্য থেমে যায়। পরের লাইন রেজা ধরে, এই জীবন যতই হোক এ দো গলি, মনের ঝোপে ফুটে প্রেমের কলি। হঠাৎ অন্দরমহলে চোখ পড়তেই শুষ্ক ঢোক গেলে রেজা। গান থেমে যায়। মেয়ে যাওয়া মুখে তাকায় আরাধ্যের দিকে। এই শালা। পুলিশ দেখলেই বুক ধরফর করে তার। এই মালগুলো খুব একটা সুবিধার নয়। বলা যায় না কখন কিসে ফাঁসায়। কাব্য বসা ছেড়ে এগিয়ে আসে। চোরকির মতো একখান পাক দিয়ে তাকিয়ে থাকে আরাধ্যের দিকে। এতে ভ্রু কুঁচকে আরাধ্য। এই সবটা তার স্কুল জীবনের। স্কুলের হেডমাস্টার মশাইয়ের এই স্বভাব ছিল। তিনি ক্লাসে ঢুকে কোনো ঝামেলা দেখলে ভ্রুজোড়া কুঁচকে নিতেন। প্রায় অনেকটা সময় লেগে যেত তা ঠিক হতে। এই স্বভাব রপ্ত করেছিল আরাধ্য। খুব একটা ভালো স্বভাব নয়। কাব্যের চাহনি স্থির। আরাধ্য বলল,
কিলো অফিসার, নজরে গিলে নিচ্ছ দেখি। ছ্যা, আমার আবার ছেলেদের প্রতি চাহিদা নেই। ছেলে ছেলে ওসব কেমন থামে আরাধ্য। ঠোঁটের ওপর আঙুল রেখে ভাবুক হয়ে বলে, তুমি মাল আবার ওটা নাকি? কি জানি বলে। সমকামী ছোট নবাব। রেজার কথায় ঘাড় কাত করে তাকালো আরাধ্য। রেজা বেককল হাসল। আরাধ্য তার কাঁধ থেকে হাত নামিয়ে বলল, সমকামী কি? গেয়ে বল বেটা। বাংলা মারালে অশ্লীল হয়ে যাবে। ইংলিশ ছাড়বি, বুঝলি? কাব্য এক ভ্রু উঁচিয়ে বলল, ছোট নবাব। নামটা বেশ টুইস্ট। 1756 থেকে 1757 সম্ভাব্য সময় ছিল সিরাজউদ্দৌলার। বর্তমান সময় আপনার ছোট নবাব। আর্দ্র শুনল। পাশ কাটিয়ে সোফায় গিয়ে বসে ডানে বামে কাঁধ নাড়িয়ে আড়মোড়া ভেঙে পড়ল। আমিই টুইস্ট, যেমন বিরিয়ানির আলু। কাব্য হাসল। বিরিয়ানিতে যে মাংসের পিসটাও থাকে, ভুলে যাচ্ছেন? আলু তো কেবল অপশনাল। আদার ব্যাপারে মাংসের খোঁজে কি কাজ বলুন? রেজা বারবার শুষ্ক ঢোক গিলছে, পিলে দম নিচ্ছে, ভয় মুখটা শুকনো। কাব্য একটু গিয়ে ঘুরে এসে দাঁড়ালো। এই বাড়িটা পুরোটাই যেন কোনো এক রহস্য লাগছে। খানিক চোখ বুলিয়ে বলল, তো মীর বাড়ির বংশ পরম্পরায় নিশ্চয়ই মাংসের ব্যবসা চলে। কি বলেন, ঠিক বলেছি কিনা? ও হবে, একটা বংশের ধাঁচ। কাব্য ডান কাঁধটা কিছুটা কাত করে বলল, তাহলে কি ধরে নিব আপনিও এই ব্যবসায় আছেন? ঝেড়ে কাশি দেন মিয়া, এত রসে ডুবলে আবার ডায়াবেটিস হবে। খুনের ব্যাপারে আপনি নেই তো সাহেব? প্রমাণ পেয়েছেন? কাব্য মাথা নাড়ল। এখনো নেই। আর তো কপাল চুলকে বলল, শোনেন অফিসার, পরাণ পাগল, সহজে চেতি না, তাই বলে চেতবেন না। আমি মাল ভীষণ যাওড়া, এসব কিন্তু বালের আগালেও গুনব না। আহা, রাগেন কেন? রেগে গেলেন তো হেরে গেলেন। মির্জাফরের কিন্তু অভাব নেই। আর্থের ক্ষিপ্ত মস্তিষ্ক এত ঠান্ডা কোনো কালেই ছিল না। কোনো মতে দাঁতে দাঁত চেপে সংবরণ করল নিজেকে। কাব্য বাঁকা হেসে বলল, চেয়ারম্যান সাহেব খানিকটা ত্রাণ নিয়ে সাহায্য ছেড়ে দেবেন আশা করছে। সবে ছেলে মরেছে, শোক কাটাতে সময় লাগবে, তাই নয়? চেয়ারম্যান কিছু সময় তাকিয়ে দেখে কাব্যের মুখটা। চেয়ারম্যানের বাম ভ্রুর উপরে বেশ বড় এক কালো তিল রয়েছে। এটা তার দাদার ছিল, সে সূত্রেই তার রয়েছে। তবে কাব্যের সাথে তিলের মিল ব্যাপারটা ভাবুক। তিনি কিছুটা সময় স্তব্ধ থাকেন। আজ তাহলে আসি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। কাব্যের কথায় চমকিত হয় চেয়ারম্যান। টেবিল হতে ফাইল তুলে বেরিয়ে যায় কাব্য। তার যাওয়ার পানে তাকিয়ে থাকেন তিনি। আর্দ্র চোখ বুজে গায়ে এলিয়ে দিতেই তিনি বললেন, ঘটনার সূত্রপাত নিশ্চয়ই তুমি? আর্দ্র দু চোখ বন্ধ রেখেই বলল, জি, কোন ঘটনা? সত্যি বুঝে উঠছো না, নাকি বুঝতে চাইছো না? যদি বলি দুটোই। চেয়ারম্যান বিরক্ত নিজের ওপর। দিন দিন এই ছেলের উগ্রতা সীমা ছাড়িয়ে চলছে। নিজেকে নিয়ে ভয় নেই? কি বলেন আব্বাজান, আমি ডরাইছি, ভীষণ ভয় পেয়েছি। জলদি লোহা পড়া পানি খাইতে হইবে। আমি পানি খাইয়ে আসি। কথা শেষ করে এক ঝটকায় উঠে দাঁড়ায় আরাধ্য। চেয়ারম্যানকে পাশ কাটিয়ে সিঁড়ির দিকে কিছুটা এগিয়ে ডাকে রেজাকে, শামসের পুত। রেজা এগিয়ে আসে। আরাধ্য তার দিকে ঝুঁকে কানে কানে কিছু একটা বলে। কথা শেষে রেজা মুচকি হেসে বলল, আপনি মহান সাহেব। কথা বলেই দুই হাত এক জোর করে মাথা ঝাঁকায় রেজা। আরাধ্য ডান হাত উঁচিয়ে বলল, বেঁচে থাকো বৎস, দিলাম দোয়া করে, খাও ভিক্ষা করে। রেজার খুশি মুখ পানসে হয়ে যায়। অবাক চোখে তাকিয়ে বলল, আচ্ছা, আপনার মহত্বের গুণ কি ছোট নবাব? এই যে কেউ হাঁটু পানিতে নামতে চাইলে তাকে গলা অবধি ডাবিয়ে দেওয়া। রেজার মনে হচ্ছে সে ধর্ষিত। আরাধ্যের কথায় ধর্ষণ হয়েছে তার। এ লোক সব পারে। মুখটা হা করে জড়বস্তুর মতো ঘুরে চলে যায় সে। আরাধ্য একটু হাসল। চুলগুলো বেগ ব্রাশ করতে করতে এগিয়ে গেল ঘরের দিকে। ইফরা নকশি বুনছে, বিছানার উপর রুমালের ফুল তুলছে। পূর্ণিমার ঘর হতে সব সরঞ্জাম এনে রেখেছিল। আরাধ্য বেরিয়ে যেতে কাজে লেগে গিয়েছে। মেয়ে, কাজ নেই? এসব কি করছো? ইফরা চমকে ওঠে। দ্রুত সহিত হাতের কাজ ফেলে উঠে দাঁড়ালো। মুখটা কাঁচুমাচু হয়েছে। আরাধ্য এগিয়ে আসে। এক ধ্যানে তাকিয়ে থাকে টানা টানা চোখের পানে। ধীরে ধীরে আরও কাছে এসে দাঁড়ায়। ইফরার দৃষ্টি তখনও আরাধ্যের কালোমণির চোখ জোড়ায়। আরাধ্য দৃষ্টি স্থির রেখে পাঞ্জাবির পকেট হাতরে এক মুঠো খুরমা বের করে ইফরার হাতে ধরিয়ে দিল। ইফরা তাকালো। তাজ্জব বনে গিয়েছে। মুখটা ফাঁকা করে চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকলো। আরাধ্য ঠাউরে নিল না। কিছুটা সরে গিয়ে পাঞ্জাবি খুলে শরীর উধাম করল। এসব কি? এসব কি?
মালপোয়া চাটন দাও। মস্করা করছেন? আরাধ্য হাসে, বিছানার দিকে ঝুঁকে বালিশ হাতে সিগারেট বের করে। ইফরা আবার বলল, মসজিদে খুরমা দিয়েছিল? দিয়েছে হয়তো। আপনি হাত পেতে নিয়েছেন? আরাধ্য ঠোঁটে সিগারেট চাপল। টেবিলের উপর হতে লাইটার নিয়ে আগুন দিয়ে লম্বা টানে মুখ ভর্তি ধোঁয়া ছুড়ে বলল, পলিথিন নেইনি, তাই টুপি পেতেছিলাম। সালার খুরমা দিবে জানলে বাড়ি হতে পলিথিন নিয়ে যেতাম। আমায় দিলেন যে? ঠেলে ঠুলে মসজিদে পাঠালে, এখন খুরমা এনে না দিলে যদি সব ফসকে যায়, তাই নিজের সাথে শামসির পুতের খোরমাও দখল করে এনেছি। সব মিস দেওয়া যাবে না। ইফরা হাঁ করে তাকিয়ে রইল। এই লোকের কথা উত্তর করার কিছু পেল না, শুধু অবাক হলো। আরাধ্য কাছে এলো তার, হাত থেকে একটা খুরমা তুলে ইফরার মুখে দিয়ে বলল, খেয়ে তোমার অনুভূতি বলো। ইফরা এবার অবাকের সপ্তম আকাশে। আরাধ্য এগিয়ে যায় ব্যালকানির দিকে, রেলিংয়ে গা ঠেকে সিগারেট ফুঁকতে থাকে। ইফরাও তার পিছু পিছু এসে দাঁড়ায় সেখানে। আপনার মন মেজাজ ঠিক আছে? কাহিনী কি? এই লোককে ভালো কথাও বলতে নেই। ইফরা নিঃশ্বাস ছাড়ে। কিছু নয়, এমনি বলছি। আরাধ্য বাঁকা চাহনিতে ইফরাকে দেখে নিয়ে এক হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে বলে, এভাবে কথা বলনি কখনো? দোষ করেছি নিশ্চয়ই। আরাধ্য থমকালো, সিগারেটের শেষ অংশে টান দিয়ে রেলিংয়ের বাইরে ছুঁড়ে পড়ল। বড্ড প্রশ্ন পেঁচাও তুমি। ইফরা নড়ে, ছাড়াতে চায় নিজেকে। আরাধ্যের শরীর হতে সিগারেটের গন্ধ আসছে, নিঃশ্বাসে মিশছে তা। ছটফট করছে মেয়েটা। আরাধ্য বলল, ঘৃণা লাগছে? বলিনি, তবে নিজে নিজেকে ঘৃণিত প্রমাণ করতে চাইছেন। ঘৃণা করো না। তবে কি ভালোবাসো? আপনি বুঝি ভালোবাসার মতো মানুষ? আরাধ্য হাসল, ইফরাকে পাক দিয়ে নাক ঘষল কাঁধে। ভালোবাসো না, ঘৃণা করো না, তবে করোটা কি? ইফরা নিশ্চুপ থাকে। আরাধ্য তার কোমরে হাত দিতে কোমর বন্ধনী হাতে পড়ে। আলগোছে একবার হাত বুলিয়ে হাসকি টোনে বলে, ভালো না বাসো আমাকে তোমার কোমর বন্ধনীতে আটকে রেখো রক্ত কমলিনী। রাত্রির ছায় ঢেকে দিও আমার সমস্ত উচ্চারণ, যেন তোমার নীরবতায় গভীরে বিলীন হয়ে যায় আমি। এই নীরবতায় লুকিয়ে আছে এক প্রাচীন মন্ত্র, যেখানে অচিরেই শুনতে পাবে তুমি আমার হৃদয়ের গোপন স্পন্দন। রাতের আধারে কাশিমপাড়া পল্লী সেজে উঠেছে। দিনের নিশ্চুপে মারা হয়ে থাকা পল্লী রাত হলেই নতুনভাবে সাজে। এক এক করে সব ঘরে বিদ্যুৎ চলে উঠছে। ঘরে ঘরে নারীদের সাজানো হচ্ছে পুরুষের খরা হিসেবে। এ যেন নিত্যদিনের খেলা এই নিষিদ্ধ পল্লীতে। বেশ লাস্যময়ী সাজে চুলের বেনি নাচাতে নাচাতে বিলাসীর কাছে আসে লতা। বিলাসী কাঠের চেয়ারে পা তুলে বসেছে, পরনে লাল একটা শাড়ি, মুখে ভারী মেকআপ, কপালে লাল ইয়া বড় একটা টিপ। লতা বারবার মুগ্ধ হয় বিলাসীর রূপে। গায়ের রং ভীষণ রকম উজ্জ্বল। বয়স বেড়েছে, তবুও চামড়ায় ভাঁজ নেই। লতার মাঝে মাঝে নিজের গায়ের রং নিয়ে আফসোস হয়। বিলাসী দরজায় তাকায়। লতা দাঁড়ানো, আঙুলে গাল ঠেলে বলল, কিরে সেমরি, সাইজ আলইছস? হো মাসি, দেখো দেহি কেমন লাগতেছে। বিলাসী হাত বাড়িয়ে ডাকল। লতা এগিয়ে আসবে, ঠিক এমন সময় ঘরে প্রবেশ করলো ওসমান। লোকটার বয়স 30 উঠতে হবে। বেশ তাগড়া লোক ওসমান। এগিয়ে গিয়ে বিলাসীর কানে কানে কিছু একটা বলল। বিলাসী অবাক চোখে তাকালো। ওসমান ইশারায় তাকে শান্ত হতে বলল। বিলাসী ইশারায় সবাইকে ঘর ফাঁকা করতে বলে। লতার আর এগোনো হলো না। সে ঘর ছাড়ল। তবে বিষয়টা তার আমলে এসেছে। গণ্যমান্য কেউ হবে হয়তো। পুরো ঘর ফাঁকা হতেই চেয়ারম্যান আসলো। পরনে কালো পাঞ্জাবি, সাথে সাদা পায়জামা, মুখে দাড়ি, তবে বেশি বড় নয়, চুলগুলোর উপর দিয়ে চিরুনি করা। বিলাসী দেখল লোকটাকে। বরাবরই ভীষণ আকর্ষণীয় লাগে, তাই এ লোক যাই পড়ুক না কেন। বিলাসী পানের পিছ ফেলে উঠে দাঁড়ালো। চেয়ারম্যান এগিয়ে এসে বিলাসীর চেয়ারে বসল। হ্যাচকা টানে নিজের কোলের ওপর বসালো বিলাসীকে। বিলাসী ঘৃণায় নাক মুখ কুঁচকাল। চেয়ারম্যান বাঁকা হেসে বলল, মুখ ফিরিয়ে নিলে যে? তাহলে কি করা উচিত? চেয়ারম্যান বিলাসীর চিবুক নিজের দিকে ফিরিয়ে নরম স্বরে বলল, এত এত বছর পর দেখা, খাতির করবে না? বসুন, চা আনতে বলছি। চেয়ারম্যান তাকিয়ে থাকে। বিলাসী ফিরল না তার দিকে। মাথা নিচের দিকে করে বসেছে। বিলাসীর চোখের মনি বাদামি, ঘন পাপড়ি রয়েছে। সেই চোখে চিকন কাজল পড়লে বেশ লাগে, তবে বিলাসী বরাবরই মোটা কাজলের প্রলেপ দেয়। চেয়ারম্যান হাঁপ ছাড়ল। আমার দিকে তাকাও অপরাজিতা, আমার কিন্তু অবমাননা পছন্দ নয়, ভুলে গেছ? বিলাসী সহসা উত্তর করল, আপনি ক্ষমতাবান মানুষ, তুচ্ছ তাচ্ছিল্য সইবে না এটাই স্বাভাবিক। ওটা কেবল নারীর জন্য। কথার ফুলঝুরি ঝরছে মুখে। চেয়ারম্যান ঘাড় কাত করে তাকিয়ে রইল।
মুখে একটা অদ্ভুত হাসি লেগেই রয়েছে। বিলাসী তাকালো তার দিকে। তিলে তিলে শেষ হয়ে এক পাপ নগরী করেছি, এতটাও দুর্বল ভাববেন না। শক্তিও বেড়েছে নিশ্চয় কয়েক গুণ। পরীক্ষা নিতে হয় তবে। বিলাসী করুণ চোখে তাকায়। চেয়ারম্যান বলে, পুরুষ শুলেই কলঙ্ক, তবুও নারীর দেহে এত জ্বালা কেন? উত্তর করতে পারবে? বিলাসী নিশ্চুপ থাকে। চেয়ারম্যান কথার প্যাচ ভালো পারে। কিভাবে কিভাবে যেন কথার জালে জড়িয়ে ফেলে সবাইকে। চেয়ারম্যান আবারও বলল, অভিযোগ অভিমানে দূরত্ব করেছ। সে কবে এক রাতের একটু ভুলেই আজ নরকে পাড়ি দিয়েছ। এটা কি ঠিক হয়েছে? ভুল? হাহ, ভুল ঠিক। ওটা ভুল ছিল। আমি সুযোগ দিয়েছিলাম বলেই না ভুলটা হয়েছে। যে দুঃখ আবার নিজের বোনা, সেই দুঃখে আফসোস নেই। চেয়ারম্যানের মুখ মলিন লাগে। বিলাসীর চোখ ছলছল করছে। চেয়ারম্যান জিজ্ঞাসা করল, তোমার চোখে অশ্রু অপরাজিতা? ব্যথা পেলে? আমি অপরাজিতা নই। ডাকবেন না আমাকে সেই নামে। অপরাজিতার অকাল মৃত্যু হয়েছে। আমি বিলাসী। বিলাসী ডাকুন। বিলাসী চোখ বুজে নিল। টুক করে এক ফোঁটা পানি গড়ালো। সে পানিটুকু আঙুলে মুছে নিল। চেয়ারম্যান কিছুটা ঝুঁকে আসে। বিলাসীর চুলের মুঠি চেপে মাথা এগিয়ে এনে তার মাথা ঠেকায়। বিলাসী মুখ ফিরিয়ে নেয়। দুজনের নীরবতার মাঝে হঠাৎ চেয়ারম্যান কাঁপা গলায় বলে, আমার সন্তান কোথায় অপরাজিতা? বিলাসী ছিটকে সরে গেল। মুহূর্তেই শক্তিহীন হয়ে পড়ল। ভয়ে ভয়ে চোখে তাকালো। চেয়ারম্যানের দৃষ্টি শান্ত। বিলাসী উঠে কিছুটা দূরত্বে সরে যেতেই সে চেয়ারে হেলান দেয়। বিলাসী হাত মুঠো করে প্রশ্ন করে, কি বলছেন? কিসের সন্তান? আমার সন্তান। তুমি অন্তঃসত্ত্বা ছিলে অপরিচিতা। খবর পেয়েছিলাম, টাকা পাঠিয়েছিলাম আমি। পেয়েছিলে? কোনো সন্তান নেই, আপনি চলে যান। বিলাসীর গলা কাঁপছে। চেয়ারম্যান উঠে এসে দাঁড়ায় সামনে। বিলাসী ঘৃণায় এবারও মুখ ফিরিয়ে নেয়। বুকে ঝড় উঠেছে। এই পাষাণ মানুষ এত বছর পরে এসে এসব কি বলছে? চেয়ারম্যান বিলাসীর দুই বাহু চেপে ধরল। আর কত বছর লুকাবে? ধোঁয়াশায় ঢাকবে? আমি ব্যথাতুর অপরাজিতা। সে রাতের কিছুতেই আমার হাত ছিল না। আমায় ক্ষমা করো অপরাজিতা। চেয়ারম্যান খানিক দম নেয়। এরপর ফের বলে, সব আসামি একবার সুযোগ পায়। আমিও চাই। আমার সন্তানের মুখ দেখতে চায় অপরাজিতা। বিলাসী চোখে চোখ রাখল। আপনি বড্ড পাষাণ লোক জানেন। সুখে লাগিয়ে অভুক্ত আমার হৃৎপিণ্ড আপনি কিনা আঘাত কইরা বলেন দুঃখিত। চেয়ারম্যান হাত বাড়িয়ে আবারও ছুঁতে নেবে। তার আগেই দূরে সরে গিয়ে দুহাত জোর করে বিলাসী বলে, আপনি দয়া করে আসুন। আপনার কোনো সন্তান নেই। আমি অন্তঃসত্ত্বা ছিলাম না, কখনোই না। আপনি ভুল খবর পেয়েছেন। চেয়ারম্যান কথা গিলে ফেলে। এত বছর পর সন্তানের খোঁজে এসেছে ভেবেই নিজের কাছে লজ্জিত সে। কি হয়েছে তার? কাব্যকে দেখার পর হতেই ভীষণ অস্থির সে। বিলাসীর দিকে একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিয়েছে সে। আমি আসছি অপরাজিতা, তবে আবার আসবো আমি। চেয়ারম্যান বেরিয়ে গেলেই বিলাসী ধপ করে মাটিতে বসে পড়ে হাউমাউ করে কান্না শুরু করে। খামচে ধরে মাথার চুল। একে একে এলোমেলো করে সব সাজ। এশার নামাজ শেষে বারান্দায় দাঁড়িয়েছে মানহা। আকাশে মেঘ নেই। ভীষণ স্বচ্ছ। অর্ধ চাঁদের দেখা মিলেছে। বাতাসে গাছের পাতা দুলছে। সাথে এক অদ্ভুত আর্দ্রতা মিশেছে। রাত তখন 9:15। হঠাৎ অন্দরমহলের হইচই ভেসে আসে। নিচে গোলমাল লেগেছে। মাথায় ওড়না টেনে নিচের দিকে রওনা হলো মানহা। অন্তর্মহলের পরিবেশ গরম। মাগরিবের আগের দিকে আরাধ্য শহরে যায় বলে তৈরি হয়ে বেরিয়েছে। শেষ সিঁড়িতে পা রাখতে রেণুর মা এসে পা চাপড়ে ধরে তার। যা সালা, এ আবার কে এলি? হাউমাউ করে কেঁদে উঠল মহিলা। তার কান্না শুনে দ্রুত কদমে ঘর হতে বেরিয়ে আসে ইফরা। আচমকা কাউকে নিজের পায়ে ঝাপটাতে দেখে বিরক্ত আরাধ্য। রেণুর মা কাঁদছে। আরাধ্য নিজেকে সামলে বলল, কাহিনী কি চাচি? উঠুন। রেণুর মার কানে কথা গেল কিনা কে জানে। আরাধ্য হাত ছাড়ল। ইরা, এই ইরা, এদিকে এসো তো। ইফরা এগিয়ে আসে। আরাধ্য রেণুর মার দিকে ইশারা দিয়ে বলে, তোলো তাকে। ইফরা কাহিনী বুঝল না। তবুও সামনে গিয়ে রেণুর মায়ের হাত ধরে উঠালো। অর্ণিমা অজু করে ঘরে বসেছিলেন। তাসবি জপছিলেন। অবসরে তিনি এটা বেশি করেন। চেঁচামেচিতে তিনিও বেরিয়ে এসে দাঁড়ালেন। রেণুর মা সরে যেতেই আরাধ্য বলল, কান্দেন কেন? জলদি ঘটনা বলেন। রেণুর মা হু হু করে কেঁদে উঠল। আরাধ্যের ধৈর্য নেই। দেখা যাবে এক্ষুনি গালি ছুড়বে। অর্ণিমা ছেলেকে চেনে। তিনি এগিয়ে আসেন রুনুর মায়ের কাছে।
না কাইন্দা আসল কথা বল সিমরি, কান দিবা লাগছো কেন? আমার মাইয়া, ছোট নবাব, আমার মাইয়া। আরাধ্য এতে ভ্রু কুচকাল, কানে আঙুল চুলকে বলল, আর একবার যদি মাছির মতো প্যান প্যান করেন তো আমি আসি। রেণুর মা অপ্রস্তুত হয়ে ধরা গলায় বলল, পাশের গ্রামের রমিজ মিয়ার পোড়ার লগে আমার মায়ার লাইন আসিল। আমার মায়া আজ পোয়াতি, মুখ পুরি সারে সর্বনাশ করছে ছোট নবাব। এটা তো খুশির খবর, আপনি মিষ্টি না আইনা কান দেন কেন? ইফরা অবাক চোখে তাকালো আরাধ্যের ঘাছড়া ভাবে, রাগে দাঁতের দাঁত চেপে ধরে রেখেছে। একটা মা কতটা অসহায় হয়ে তার মেয়ের কেলেঙ্কারির কথা বলছে, এই লোক কিনা তা বোঝে না। ইফরার ভাবনার মাঝে আরাধ্য আবার বলে, এখন কি চাইছেন, মানে কাহিনী কি ওটা বলুন। রমিজের পোলা আমার মায়ের আর সন্তানের স্বীকার করে না। আইজ মাইয়া ফাঁস নিবার গেছে ছোট নবাব, আমার এক মাইয়া, তার কিছু হলে আমি কেমনে বাঁচব? আরাধ্য এসবের পাত্তা দিল না। রুনুর মা আবারও কেঁদে উঠল। আরাধ্য তখন বেরিয়ে গিয়েছিল। বর্তমান মানা নিচে এলো। ইফরা সিঁড়ির কাছে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। মানা তাকে পাশ কাটিয়ে দাঁড়ালো। টেবিলের ওপর 8খানা কাঁচা কঞ্চি রাখা, ইতিমধ্যে 2টো ভেঙে থেতো হয়েছে। রেনুর মা একপাশে দাঁড়ানো। আরাধ্য একের পর এক বাড়ি দিয়ে যাচ্ছে শেহরামকে। ছেলেটা যন্ত্রণায় কুকিয়ে উঠছে বারবার। ইফরা শান্ত চোখে দেখছে সব। তার চোখে বিন্দুমাত্র ভয় নেই। ব্যাপারটা ভীষণ তৃপ্তিদায়ক লাগছে। একের পর এক বাড়ি দিতে দিতে 3 নাম্বার লাঠিটাও ভেঙে ফেলেছে আরাধ্য। চতুর্থ লাঠি হাতে নেবে ঠিক তখনই রেনু ছুটে এসে আঁকড়ে ধরে শেহরামকে। 2 হাত জোড় করে তার দিকে তাকিয়ে বলে, ওরে আর মাইরেন না ছোট নবাব, ব্যথা লাগতেছে হের শরীরে, কলিজা আমার পড়তেছে। এই বাচ্চা তার না, করে নাই কিছু, তবুও মাইরেন না। শরীরের তীব্র ব্যথার মাঝেও শেহরাম ছলো ছলো চোখে রেনুর দিকে তাকায়। আরাধ্য রেনুর মার দিকে তাকাতেই তিনি মেয়েকে নিতে আসেন। তবে লাভ হয় না। রেনু আরও আষ্টে পৃষ্ঠে ধরে শেহরামকে। আরাধ্য ঘাড় ফুটায়। আলতো হাতে লাঠিতে একবার হাত বুলিয়ে ডাকে মানহাকে, বুলবুলি। মানহা পাশেই দাঁড়ানো ছিল, তবুও শুনল না, বরং আরাধ্যের ডাক উপেক্ষা করে দাঁড়িয়ে থাকল। কেন শুনবে সে ওই লোকের ডাক? শুনবে না। আরাধ্য আবার ডাকে, এই যে মিমনুন, হা, কানে কোন বাল আটকেছে যে আমার ডাক বাড়ি মারছে, যা তোর শ্রবণে আসছে না? শুনছি, বলুন। জলদি 1 জগ গরম পানি নিয়ে আয়, লগে 2টো বড়ই পাতা দিয়ে আর এক পাতিল বসাবি। সেরম শুষ্ক ঢোক গেলায়। আরাধ্য ঝুঁকে তার গাল চেপে ধরে বলে, মেয়ের লগে সম্পর্ক করছো, লুতুপুতু করছো, ভ্রমর সাইজা মধু শেষ করছো, এখন যখন ফুল শুকিয়ে যাবার উপক্রম তুমি শালা পাল্টি মারো? আরাধ্য থামে। সেরাম কাঁপা কাঁপা গলায় বলে, আমি নির্দোষ, আমি কিছু করি নাই। যা সালা, কেস কি হলো? আজকাল কি পুরুষের স্পাম বাতাসে উড়ে নারী গর্ভে স্থান নিচ্ছে? কেলো করেছে রে, এ তো সাড়ে সর্বনাশ না, পুরোটাই সর্বনাশ। আরাধ্য বেশ ফুরফুরে মেজাজে বলল, কিছু না করে যখন বাচ্চার বাবা হয়েছিস তাহলে ডেফিনেটলি কিছু করেছিস, ওটা পরের কথা। আগে বল, সম্পর্ক ছিল? না। কলেজায় দম আছে দেখছি, ঠোঁটের কোণে সত্য কথা। রেনু ডুকরে ওঠে। আর তো রেনুর দিকে তাকিয়ে বলে, যা বলেছে তা কি সত্যি? না। তোমার গর্ভের সন্তান কি তার? রেনু মাথা নাড়ায়। সেহরাম নিজেকে বাঁচাতে আরও কিছু বলবে, তার আগেই আবারও পিঠে বাড়ি পড়ে তার। এক নাগাড়ে 20-25টা বেতের বাড়ি মারে আরাধ্য। ইতোমধ্যে গরম পানি নিয়ে এসেছে মানহা। আরাধ্য পানির উত্তাপ পরীক্ষা করতে কিছু পানি সেরহামের পায়ে ফেলে। চেঁচিয়ে ওঠে সেরহাম, লাল হয়ে ফোসকা পড়ে যায় পা। আরাধ্য বাঁকা হেসে বলে, 1 থেকে 3 গুনব, সত্যি শিকারের শেষ সুযোগ, হয় পানি নয়তো নারী। 3। আরাধ্য গুনতে শুরু করে। ঘর এক নীরবতা। কিছুক্ষণ থেমে আবারও বলে, 2। এবারেও নিশ্চুপ শেরহাম। আরাধ্য জগ কিছুটা উঁচু করে বাকি সংখ্যা বলার আগে তার পা চাপড়ে ধরে শেরহাম। একে একে সব সত্যি স্বীকার করে। আরাধ্য জগ নামিয়ে নেয়। ঠোঁটে লেগে আছে হাসি, ঠিক যেন যুদ্ধ জয়ের হাসি। এত সময়ে এক বড় যুদ্ধ জয় করেছে আরাধ্য। ইফরা হাফ ছাড়ে। অন্তর তার তৃপ্তি পেয়েছে। ইতিমধ্যে এক হুজুর মন্তর লোক নিয়ে হাজির হয়েছে রেজা। ইফরা সদর দরজার দিকে তাকায়। হয়তো বিয়ে পড়ানো হবে। সে আর অন্দরমহলে থাকে না। রওনা দেয় ঘরের দিকে। প্রায় মাঝরাত। অন্দরমহলের সব ঝড়ঝামেলা পেরিয়ে ছেলে মেয়ের বিয়ে দিয়ে ঘরে ঢুকে আরাধ্য। ক্লান্ত লাগছে, ঘুমের প্রয়োজন তার। ঘরে এসে ডাকে, ইরা। জবাব আসে না। পুরো ঘর যেন ফাঁকা ফাঁকা করছে। এদিক ওদিক আরেকবার নজর বুলিয়ে ব্যালকানিতে যায় সে। ইফরা দাঁড়িয়ে সেখানে। আরাধ্য জিজ্ঞেস করল, এখানে কি করছো ইরা? ঘুমাওনি যে? ঘুম আসছে না। আরাধ্য খাটালো না ইফরাকে। উল্টো ঘুরে চলেই যাবে
তখনই থামে দেয় ইফরা। হাত মুখ ধুয়েছেন? যাচ্ছিলাম। তুমি বরং আরেকটু আকাশ বিলাস করো। আরাধ্য চলে যায়। ইফরা ব্যতিব্যস্ত হয় না, আরও কিছু সময় তাকিয়ে থাকে আকাশের দিকে। খোলা আকাশের দিকে তাকালেই কেন জানি বড্ড ভালো লাগে তার। আকাশের দিকে তাকিয়ে আজ অবধি কত অভিযোগ করেছে সে। মিনিট পাঁচেক পেরিয়ে আরাধ্য হাত মুখ তোয়ালাতে মুছতে মুছতে ঘরে আসে। ভ্যানিটির সামনে দাঁড়িয়ে চুলে একবার হাত বুলিয়ে আবারও ডাকে, রক্ত কমলেনি, শুনছো? একটু এদিকে এসো তো। ব্যথা করছে ঠিক বুকের বাম পাশটায়। এই যে এই জায়গায় আছে না একটা হার্ট, ঠিক ওইখানে। এর ওজন যেন 300 গ্রাম। একটু ছুঁয়ে দাও তো। কি যে ব্যথা, মায় রে, ছিঁড়ে পড়ছে। ইফরা ঘরে আসে ব্যালকনির পর্দা টেনে দিয়ে। আরাধ্যর সামনে এসে দাঁড়ায়। জি বলুন। কাছে এসো একটু। এদিকে এসে বসো তো। ইফরার সম্মতির থুড়ি পাত্তা দেবে তার আগেই হাত টেনে বিছানায় বসালো আরাধ্য। 2 পা জোড়ো করে শুয়ে পড়ল। মাথা রাখলো ইফরার কোলে। ইফরা ভীষণ একটা অবাক হলো না। ইফরা হাত রাখলো আরাধ্যের মাথায়। সিল্কি চুলগুলোতে হাত বুলিয়ে দিচ্ছে। আরাধ্যের বেশ ভালো লাগছে। মুচকি হাসে আনমনে। এতক্ষণ শুনলে ছায়া স্পর্শের 12তম পর্ব। কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।